নমস্কার। প্রয়াসের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। 2026 আসতেই চলেছে, তো নতুন বছরের সকলকে আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করব। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রণীত যে নবম শ্রেণীর বাংলা বইটি রয়েছে সাহিত্য সঞ্চয়ন, সেই সাহিত্য সঞ্চয়ন বইয়ের যে প্রথম কবিতা রয়েছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেই কবিতা নিয়েই হবে আজকে আমার আলোচনা। কবিতাটি শুরু করার আগে আমি কবিতাটির কিছু পূর্বের কথা বা কবিতাটির উৎস সম্পর্কে কিছু জেনে নেব। উৎসের ঘটনাটা যদি আমরা না জানতে পারি তাহলে আমাদের কবিতাটা বুঝতে হয়তো খানিকটা সমস্যা হতে পারে। কবিতাটি লিখেছেন মুকুন্দ চক্রবর্তী। কবিতাটি উৎস কি? কবিতাটির উৎস চণ্ডীমঙ্গল কাব্য। চণ্ডীমঙ্গল কাব্যটিকে আমরা চণ্ডিকা মঙ্গল বা অম্বিকা মঙ্গল নামেও জেনে থাকি। সাধারণত মঙ্গল কাব্যগুলো লেখা হয়েছিল পঞ্চদশ থেকে অষ্টদশ শতকের মধ্যে, তো যেটাকে আমরা মধ্যযুগ হিসাবে গণ্য করে থাকি। যুগ বিভাগ দিয়ে যদি আসি, আমাদের তিনটে যুগ রয়েছে আমরা জানি, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। মধ্যযুগেই এই মঙ্গল কাব্যগুলো লেখা হয়েছে। এই মঙ্গল কাব্যের যে আমাদের যে পাঠ্য বিষয়টি আজকের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত। তোমরা যদি আখেটিক খণ্ডের গল্প কিছুটা না জানো তাহলে তোমাদের কবিতাটি বুঝতে একটু সমস্যা হতে পারে, তাই আমরা খুব সংক্ষেপে আখেটিক খণ্ডের বিষয়বস্তু একটুখানি জেনে নেব। চণ্ডীমঙ্গল কাব্যটির দুটো খণ্ড, একটি আখেটিক খণ্ড এবং অন্যটি বণিক খণ্ড। আমাদের আজকের যে আলোচ্য বিষয় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, সেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি কিন্তু চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকেই নেওয়া হয়েছে। তোমরা যদি কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি পড়ার আগে আখেটিক খণ্ডটা সম্পর্কে কিছুটা তথ্য না জানো তাহলে তোমাদের হয়তো কবিতাটি বুঝতে একটু সমস্যা হতে পারে, তাই আমি খুব সংক্ষেপে আখেটিক খণ্ডের ঘটনাটা একটুখানি বর্ণনা করব। আখেটিক খণ্ডের যে নায়ক চরিত্র বা মূল যে চরিত্র তার নাম ছিল কালকেতু। কালকেতুর স্বর্গে পরিচয় ছিল নীলাম্বর রূপে, অর্থাৎ কালকেতুই স্বর্গের নীলাম্বর হিসাবে পরিচিত ছিলেন। এই নীলাম্বর একনিষ্ঠ শিবের সাধক ছিলেন, তিনি শিব সাধনায় ব্রতী এক পুরুষ। দেবী চণ্ডী মর্তলোকে তার পূজা প্রচারের জন্য নীলাম্বরকে স্বর্গ থেকে মর্তে পাঠানোর ব্যবস্থা করেন। মহাদেবের সহায়তায় মহাদেবের দ্বারাই শাপগ্রস্ত করে নীলাম্বরকে পাঠানো হয় মর্তলোকে। মর্তলোকে জন্মগ্রহণের পর নীলাম্বরের নাম হয় কালকেতু। কালকেতু বড় হয়, তারপর সে যখন উপযুক্ত বয়সে তখন তার ফুল্লরা নামক একটি মেয়ের সঙ্গে বিবাহ হয়। মর্তলোকে কালকেতুর পেশা হলো পশু শিকার করা। কালকেতু একজন ব্যাধ, একজন দুর্ধর্ষ ব্যাধ ও পশু শিকারী ছিল। কালকেতু এতটাই দুর্ধর্ষ পশু শিকারী যে বনের সমস্ত পশুরা তার ভয়ে সবসময় সন্ত্রস্ত হয়ে থাকতো। একদিন সমস্ত বনের পশুরা কালকেতুর ভয়ে ভীত হয়ে বা শিকারে নিহত হয়ে যাওয়ার ভয়ে দেবী চণ্ডীর কাছে আর্জি জানালেন। সেদিন দেবী চণ্ডী সমস্ত পশুদের মুখে এই কালকেতুর পশু শিকারের বৃত্তান্ত শুনে এবং পশুদের কাছ থেকে তাদের বাঁচানোর এই আর্জি শুনে সেদিন কালকেতুর শিকার পথে একটিও শিকারের দেখা মেলালেন না। এমন সময় কি হলো, কালকেতু কোনো শিকার না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরছিলেন। সেই সময় যেহেতু বনের পশুরা সব সেদিন লুকিয়েছিল, তাই খালি হাতে শিকার না পেয়ে বাড়ি ফেরার পথে কালকেতু রাস্তায় একটি গোসাপ বা স্বর্ণগধিকা দেখতে পায়। কোনো শিকার না পেয়ে সেই স্বর্ণগধিকাকেই সে বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর সেই স্বর্ণগধিকা আস্তে আস্তে স্বর্ণগধিকার রূপ থেকে একটি সুন্দর ষোড়শী বালিকার রূপে নিজেকে আত্মপ্রকাশ করে। কালকেতুর ঘরে এই সুন্দরী মেয়েকে দেখে কালকেতুর স্ত্রী ফুল্লরা হঠাৎ একটু ভয় পেয়ে যায় তার সতীন ভেবে। ঘটনাক্রমে দেবী চণ্ডী সেই ষোড়শী কন্যার থেকে নিজের রূপে অবতীর্ণ হয়ে জানান দেন যে তিনি আর কেউই নন, তিনি দেবী স্বয়ং। এবং এরপর তিনি কালকেতু এবং ফুল্লরাকে প্রচুর আশীর্বাদ করেন এবং তাকে প্রচুর সম্পত্তি দেন, 7 ঘড়া ধান দেন
এরপর ঘটনাক্রমে কালকেতু প্রচুর বন কেটে সেখানে একটি রাজপ্রাসাদ স্থাপন করেন, একটি নগরীর প্রতিষ্ঠা করেন। কোন নগরী? গুজরাট নগরী। সেই গুজরাট নগরী প্রতিষ্ঠা করলেন কালকেতু এবং তিনি সেই গুজরাট নগরের রাজা হলেন। এই পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। রাজা হয়ে গেল কালকেতু, কিন্তু বাদ সাধলো অন্য জায়গায়। কালকেতু রাজা তো হলো, কিন্তু রাজার রাজ্যে ছিল না কোনো প্রজা। এমতাবস্থায় কালকেতু গিয়ে আবার সেই দেবী চণ্ডীর শরণাপন্ন হন। তিনি দেবীকে জানান যে তার রাজ্যে সবই ঠিক আছে, কিন্তু রাজা আছে, প্রজা নেই। এই অবস্থায় কালকেতুর আর্জি শুনে দেবী চণ্ডী অন্যান্য দেবতাদের সহায়তায় পার্শ্ববর্তী যে জায়গায় বা রাজ্য ছিল সেটা ছিল কলিঙ্গ দেশ। সেই কলিঙ্গ দেশ থেকে প্রজা আনানোর ব্যবস্থা করেন। কিভাবে আনবে? এমনি এমনি প্রজারা তো আসবেন না। তাই কালকেতুর রাজ্যে প্রজা পাঠানোর জন্য কলিঙ্গ দেশে দেবী চণ্ডী অন্যান্য দেবতার সহায়তায় বীভৎস রকমের এক ঝড় বৃষ্টির সৃষ্টি করেন। এত ঝড় বৃষ্টি হয়, সেই ভয়াবহ ঝড় বৃষ্টির ভয়াবহতায় ভয় পেয়ে প্রজারা কালকেতুর রাজ্যে পার্শ্ববর্তী গুজরাট রাজ্যে ছুটে আসে। এবার সেই যে ঝড় বৃষ্টি হলো, সেই ঝড় বৃষ্টি কতটা ভয়াবহ ছিল, কেন প্রজারা ছুটে এলো, এতটাই ভয়াবহ ঝড় বৃষ্টি যে প্রজারা ছুটে আসতে বাধ্য হলো এই গুজরাট নগরীতে, সেই ঝড় বৃষ্টির ভয়াবহতাই আলোচনা করব আমাদের আজকের পাঠ্য কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কবিতায়। তোমাদের পেছনের কাহিনীটা একটু বলে নিলাম যাতে কবিতা বুঝতে তোমাদের অনেকখানি সহজ হয়। চলো তবে মূল কবিতা শুরু করা যাক। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি আমরা জানি মুকুন্দ চক্রবর্তীর লেখা। এবার আমরা লাইন ধরে কবিতাটা আলোচনা করব। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার। মেঘে কইল মানে হচ্ছে করল, মেঘে করল অন্ধকার, মেঘে করল অন্ধকার। আসলে করিল হচ্ছে কইল থেকে আসে করিল, করিলটাকে আমরা বলছি করল। মেঘ এতটাই অন্ধকার করলো যে দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার, কেউ কারুর অঙ্গই দেখতে পাচ্ছে না, কেউ কাউকে দেখতেই পাচ্ছে না। কারণ দেখো, আমরা জানি যে যখন আকাশে মেঘাচ্ছন্ন হয়ে যায়, কালো মেঘে ঢেকে যায়, আমরা কিন্তু একটা বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস পেয়েই যাই। কিন্তু এখানে যে ঝড় বৃষ্টির বর্ণনা হয়েছে বা দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে যে এতটাই অন্ধকার করেছে মেঘ যে কেউ কাউকে, মানে দিনের বেলায় রাতের মতো অবস্থা, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কারোর চেহারাই দেখতে পাচ্ছে না কেউ। ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর। ঈশানে অর্থাৎ উত্তর পূর্ব কোণে উড়ে গেল মেঘ, তার সাথে উড়ে যাচ্ছে মেঘ উত্তর পূর্ব দিকে, এবং তার সাথে সঘন মানে ঘন ঘন চিকুর অর্থাৎ বিদ্যুৎ ঝলক দেখা দিচ্ছে। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর, উত্তর পবন মানে উত্তরে হাওয়া, তার সাথে মেঘ দূর দূর করে ডেকে যাচ্ছে। ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, বোঝাই যাচ্ছে যে প্রচন্ড রকমের একটা ঝড় বৃষ্টি আসতে চলেছে। নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, চারি মেঘে বরিশে মুষলধারে জল। নিমিষেকে মানে হচ্ছে নিমেষের মধ্যে, এক পলকের মধ্যে, মানে মুহূর্তের মধ্যে গোটা আকাশ যেন কালো মেঘে ছেয়ে গেল। চারি মেঘ মানে চারিদিকের মেঘ, চারদিকের মেঘ যে রয়েছে তাদের কিন্তু চারদিকের মেঘের 4 রকম নামও রয়েছে। কি কি নাম তোমরা চাইলে লিখে নিতে পারো। সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ। এই চারদিকের মেঘ বরিশে মানে বর্ষণ করে মুষলধারে জল, মেঘ ভেঙেই বৃষ্টি আসে আমরা জানি, চারিদিকের মেঘ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ, প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। কলিঙ্গে উড়ে যাচ্ছে মেঘ এবং সাথে ডাকছে উচ্চনাদ, উচ্চ স্বরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। প্রলয় গনিয়া মানে প্রলয় অর্থাৎ বিপদের আশঙ্কা করে, গনিয়া বলতে গণনা করে বা আশঙ্কা করে প্রজারা ভাবয়ে বিষাদ, বিষাদগ্রস্ত হয়ে পড়ছে। হুড়হুড় দূর দূর বহে ঘন ঝড়, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। হুড়হুড় দূর দূর ঝড় বয়ে চলছে, বিপাকে অর্থাৎ বিপদ বুঝে
ভবন ছাড়ি, নিজের বাসভূমি ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে প্রজারা দিল রড়, অর্থাৎ দৌড়, দৌড়ে পালাচ্ছে প্রজারা। আমরা কিন্তু গল্প বর্ণনার সময়, আর্কিটিক খণ্ড বর্ণনার সময় বললাম যে প্রজারা ছুটে পাশের রাজ্যে চলে গিয়েছিল। তো কেন ছুটেছিল নিশ্চয়ই তোমাদের সেই মানে কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, সবকিছু যা কিছু সবুজ শস্য ছিল সবকিছু ধুলোয় আচ্ছাদিত হয়ে গেল। আমরা জানি ঝড় বৃষ্টি হলে ধুলো তো হবেই, সবকিছু ধুলোয় আচ্ছাদিত মানে আবৃত হয়ে গেল, একটা ধুলোর আচ্ছাদন পড়ে গেল সবকিছুতে। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, যত এই যে প্রজারা সারা বছর ধরে চাষবাস করে যত শস্য ফলিয়েছিল সব যেন উল্টে উল্টে পড়ে যাচ্ছে। আর এই দৃশ্য দেখে প্রজারা চমকিত, অর্থাৎ চমকে উঠছে। কি হবে আমাদের, এত শস্যের ক্ষতি, আমরা কি করে থাকবো, পরবর্তীতে কিভাবে কি করব, সবকিছু ভেবে তারা চমকে উঠছে। চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ। চারি মেঘ মানে চারিদিকের মেঘ, আমি কিছুক্ষণ আগেই বললাম। সেই চারিদিকের মেঘ থেকে যে জল পড়ছে, মানে মেঘ থেকেই যে বৃষ্টিটা হচ্ছে, এত প্রবল বৃষ্টি, সেই বৃষ্টি পড়াটাকে মনে হচ্ছে যেন আটটা হাতি, অষ্ট গজরাজ, আটটা হাতি যেন সুর দিয়ে জল দিচ্ছে। আটটি হাতি কি কি, আটটি হাতির কিন্তু আমরা নামও পাই, আট দিক রক্ষাকারী আটটি হাতি রয়েছে। সেই হাতিগুলোর নাম হচ্ছে ঐরাবত, পুণ্ডরিক, বামন, কুমুদ, পুষ্পদন্ত, সার্বভৌম, অঞ্জন এবং সুপ্রতীক। এই আটটা হাতি যেন একত্রিত হয়ে সুর দিয়ে এই অতিরিক্ত বৃষ্টি চারিদিকের মেঘ থেকে ঝরাচ্ছে। সঘনে মানে ঘন ঘন, চিকুর পরে অর্থাৎ বিদ্যুৎ চমকিত হচ্ছে। কিভাবে? ব্যঙ্গ তর্কাবাজ, উদাহরণ দিয়েছেন কবি। ব্যঙ্গ তর্কা মানে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে কিছুক্ষণ পর পরই আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ চমকিত হচ্ছে। তাই এই বিদ্যুৎকে তুলনা করা হয়েছে ব্যাঙের লাফিয়ে লাফিয়ে চলার মতন। কড়ি কর সমান বরিশে জলধারা, কড়ি কর, কড়ি মানে হাতি, কর মানে সুর, হাতির সুর দিয়ে যেন সমানে বর্ষণ করছে জলধারা। জলে মহি একাকার পথ হইল হারা, জলে মহি গোটা পৃথিবীটা, এই কলিঙ্গ দেশের সমস্ত প্রজাদের মনে হচ্ছে যে গোটা পৃথিবী যেন জলে একাকার হয়ে রয়েছে, মহি মানে পৃথিবী, জলে যেন একাকার হয়ে রয়েছে। পথ হইল হারা, চারিদিক জল, তাই রাস্তাকে আর কোথায় স্থল কোথায় রাস্তা, রাস্তা আর খুঁজে পাওয়া যাচ্ছে না, পথ হারিয়ে ফেলছে লোকে, কারণ কোনো কিছুই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু জলটাই বোঝা যাচ্ছে। ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন, কারো কথা শুনিতে না পায় কোনো জন। ঘন ঘন শুধু মেঘের গর্জন শোনা যাচ্ছে, কেউ কারোর কথা আর শুনতে পাচ্ছে না। আমি একটু আগেও বললাম যে এত ভয়াবহ পরিস্থিতি, একে তো গোটা আকাশ কালো হয়ে রয়েছে যাতে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, শুধু দেখাই নয় এত বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে যে এই আওয়াজে কেউ কারোর কথাও শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কলিঙ্গে সমরে সকল লোক যে জয়িনী। পরিচ্ছিন্ন মানে বিভেদ বা বিভাজন। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, কোনটা সন্ধ্যা কোনটা দিন কোনটা রাত কোনোটাকেই আর বিচ্ছিন্ন বা বিভাজন করা যাচ্ছে না, আলাদা করে শনাক্ত করা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না যে কোন সময় চলছে, কারণ সব সময়কেই রাত মনে হচ্ছে। কলিঙ্গের সমরে অর্থাৎ স্মরণ করে, কলিঙ্গবাসীরা তখন স্মরণ করছে সকল লোক যে জৈমিনী। কে জৈমিনী? তোমাদের প্রশ্ন আসতে পারে। জৈমিনী একজন প্রাচীন ঋষি, যিনি মীমাংসা দর্শনের প্রণেতা বা মীমাংসা দর্শন রচনা করেছেন। এই প্রাচীন ঋষি সম্পর্কে জানা যায় যে ইনি নাকি এমন এক ক্ষমতার অধিকারী ছিলেন যে যেখানে ঝড় বৃষ্টি হয় এই ঋষিকে স্মরণ করলে নাকি সেখানকার ঝড় বৃষ্টি কমে যায়। কলিঙ্গ দেশের এত ঝড় বৃষ্টি দেখে প্রজারা ভয় পেয়ে তখন জৈমিনী ঋষিকেই স্মরণ করতে থাকেন, যদি তার শরণাপন্ন হলে এই ভয়াবহ বৃষ্টির হাত থেকে বা ঝড়ের হাত থেকে বাঁচা যায়, তাই তখন তারা জৈমিনী ঋষির শরণাপন্ন হয়। হুর হুর দূর দূর শুনি ঝনঝন, না পাই দেখিতে কেহ রবির কিরণ। হুর হুর দূর দূর করে ঝড় বয়ে যাচ্ছে, শনশন বৃষ্টি হাওয়া চলছে, কেউ রবির কিরণ অর্থাৎ সূর্যের আলো আর কেউ দেখতে পাচ্ছে না।
কারণ সবসময় অন্ধকার, আমি বারবারই এই কথাটা বলছি। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে, নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে। গর্ত ছেড়ে, যেই সাপ সবসময় গর্তে থাকে, সেই গর্ত ছেড়ে ভুজঙ্গ অর্থাৎ সাপ জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে বা চলে বেড়াচ্ছে। বুলে মানে ভেসে বেড়ানো, বেড়াচ্ছে জলের মধ্যে ভেসে ভেসে। নাহি জানি জলস্থল, কলিঙ্গ মণ্ডলে জল আর স্থল আলাদা করে আর কেউ চিনতে পারছে না, কারণ চেনার মানে সেই বিষয়টিই আর নেই, সবখানেতেই শুধু জল রয়েছে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, আছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর। নিরবধি অর্থাৎ যার অবধি নেই, যার কোনো সীমা নেই, একভাবে 7 দিন টানা বৃষ্টি হচ্ছে। আছুক শস্যের কার্য মানে পড়ে থাক শস্যের যত কাজ, এই যে প্রজারা সারা বছর ধরে এত ফসল ফলালো, সেই সমস্ত কাজ, সমস্ত ফসলের কাজ, শস্যের কাজ সব পড়ে থাকলো। হেজ্জা গেল ঘর, ঘরটাও হেজে গেল। হেজে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া, ঘরগুলো সব নষ্ট হয়ে গেল, হেজে নষ্ট হয়ে গেল, কারণ এত বৃষ্টিতে ঘরবাড়ি সব ভেঙে গেছে সকলের। মেঝাতে পড়য় শিল বিদারিয়া চাল, ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। মেঝেতে শিল পড়ছে বিদারিয়া মানে বিদীর্ণ করে, ঘরের চালটা বিদীর্ণ করে ওপর থেকে ভেঙে, চাল ভেঙে শিল ঘরের মেঝেতে পড়ছে। সেই শিলটা কিভাবে পড়ছে তারও একটা সুন্দর উপমা কবি দিয়েছে, যে ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল। ভাদ্র মাসে তাল পাকে আমরা সবাই জানি, ভাদ্র মাসে গাছ থেকে যেমন টপ টপ করে তাল পড়তে থাকে ওপর থেকে, এই শিলগুলো যেভাবে ঘরের মেঝেতে চাল ভেদ করে পড়ছে, তাতে কবির মনে হচ্ছে যেন ভাদ্র মাসের তালের মতন টপ টপ করে ওপর থেকে পড়ছে। খুব গুরুত্বপূর্ণ লাইন, স্কুলের পরীক্ষাতে এই লাইনটা দিয়ে প্রশ্ন আসে যে শিলের সাথে কার তুলনা করা হয়েছে, বা এই লাইনটা দিয়ে যে বিষয়টি ব্যাখ্যা করো, তাই এই জায়গাগুলো একটু ভালো করে তোমরা পড়ে নেবে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান, মঠ অট্টালিকা ভাঙি করে খান খান। চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান সমস্ত মঠ অট্টালিকা ভেঙে টুকরো টুকরো করে দেন। কেন করেন আমি আখেটিক খণ্ড বর্ণনায় বলেছি, কারণ প্রজা তো কালকেতুর রাজ্যে পাঠাতে হবে, তাই এই দিকটাকে সমস্ত রকম ভাবে ভেঙে চুড়ে ঝড় বৃষ্টিতে সবকিছু একটা বিভৎস অবস্থা করে দিল, যাতে প্রজারা এখান থেকে আপোষেই ওই পাশের রাজ্যে চলে যায়। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, উঠে পড়ে ঘরগুলো করে দলমল। চারিদিকে পর্বতের সমান বড় বড় ঢেউ দেখা দিচ্ছে, কারণ চারিদিকে জল, এখন সবটাই ডুবে গেছে ঘর বাড়ি। ঘরগুলো ডোবেনি মানে চারিদিকটা এত জল হয়েছে যে ঘরগুলো ভেঙে সব জলের ওপর টলমল করছে, ভেঙে গেছে ঘর, তো ঘরগুলো যেন টলমল করছে, ওটাকেই বলছে ঘরগুলো যেন দলমল করছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। দেবী চণ্ডীর আদেশে কলিঙ্গ দেশের নদ নদীগুলোও বয়ে যাচ্ছে, এবং এই যে আমি প্রথমেই বললাম চণ্ডী মঙ্গলকে আমরা অম্বিকা মঙ্গল নামেও জানি, চণ্ডিকা মঙ্গল নামেও জানি। তো এই অম্বিকা মঙ্গল গানটা, এটা আসলে একটা গান হিসাবেই লেখা, আমরা কবিতা হিসাবে পড়ছি কিন্তু এগুলো আসলে গান। তো এই অম্বিকা মঙ্গলের গানটা গেয়েছেন শ্রী কবি কঙ্কন। মধ্যযুগের বেশিরভাগ কবি নিজেদের নামের বা নিজের পরিচয় কবিতার একদম শেষের লাইনে দিতেন, ঠিক এইভাবে এখানে দেখো কবির নামটা কিভাবে দেওয়া আছে, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন। কবি কঙ্কন হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর উপাধি। তো এই যে কবিতার শেষের লাইনে নিজের পরিচয় দেওয়া, এই আত্মপরিচয়ের বিষয়টিকে বলা হয় ভণিতা, কবিতার যেটা শেষ লাইনে থাকে। তো এই অম্বিকা মঙ্গল গানটা গেয়েছেন শ্রী কবি কঙ্কন অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী, এইভাবে কবি নিজের পরিচয়টা দিলেন। তো এই ছিল আমাদের আজকের কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি সম্পর্কে সামগ্রিক আলোচনা। আমি লাইন ধরে কবিতাটি থেকে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবু যদি কারোর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে বা কোনো শব্দের অর্থ নিয়ে কোনো সমস্যা থাকে, কারণ কবিতাতে এমন অনেক শব্দ আছে যেগুলোর হয়তো অর্থ দেখে বোঝা যাচ্ছে না, তো সেই সব ক্ষেত্রে তোমরা আমাকে জানাবে, আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। পরবর্তীতে তোমরা কোন বিষয় নিয়ে জানতে চাও বা কোন বিষয়ের ভিডিও চাও, সেটাও আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই বিষয়ের উপরই পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবারও একবার শুভ নববর্ষে, ইংরেজি নববর্ষে
আগাম শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও শেষ করছি।